বাড়ি থেকে বেরিয়ে আসতেই শ্রাবণ পড়ল মহা বিপদে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে দাদু এসে জিজ্ঞেস করে শ্রাবণ কোথায়, শ্রাবণকে তো দেখছি না। তখনই ওম বলে শ্রাবণ এই বাড়ি ছেড়ে চলে গেছে ওল্ড ম্যান, ও আর এই বাড়িতে কখনো ফিরবে না। কথাটা শোনার পরে ওল্ড ম্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর বলে কেন কেন এমনটা করলে তুমি? তুমি নিশ্চয়ই কিছু একটা ওকে বলেছো, না হলে ও কখনোই এমনটা করতো না। এমনকি মেয়েটা আমার সাথে দেখা করেও গেল না। কি বলেছো ওকে বলো, চুপ করে থেকো না, উত্তর চাই আমার। আর তখন শ্রাবণ কি করেছে সেই কথাগুলো বলতে থাকে ওম, আর বলে শ্রাবণ কি করেছে? শ্রাবণ আমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আর দাদু তখন বলে বেশ করেছে, তোমাকে খারাপ কথা বলতেই হয়, তুমি যেরকম ধরনের ছেলে, তোমার জন্য আর ভালো কথা থাকে না। কেন করলে এমনটা নাতিবাবু? তখনই বাসুদেব আঙ্কেল বলে কিন্তু শ্রাবণ তো এখানেই ছিল, এইটুকু সময়ের মধ্যে তুমি ওকে কি এমন বলেছো যার জন্য ও চলে যেতে বাধ্য হয়েছে? ওম, তুমি চুপ করে থেকো না, উত্তর দাও, আমাদের উত্তর চাই কিন্তু। আর তারপরেই ওম আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই দাদু তখন বলে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। আমি আমার সমস্ত সম্পত্তি দলিল নিয়ে এসেছিলাম নাথ বৌমার নামে লিখে দেবো বলে, আর তার আগে নাথ বৌমা চলে গেল। এটা হতে পারে না। শোনো নাতিবাবু, তুমি যদি ফেরত না নিয়ে আসো নাতবউকে, তাহলে এই সম্পত্তির কানা করিও তুমি পাবে না। আমি কিন্তু এখানে স্পষ্ট বলেছিলাম, হয়তো সবার মনে আছে কথাটা, যে এই পরিবারের যেই নাতি নাতনির আগে বিয়ে হবে তাকেই আমি সমস্ত সম্পত্তি দেব। সেই কথাগুলো নিশ্চয়ই ভুলে যাওনি। আর তখন ওমের হাতে প্রপার্টিজের পেপারটা তুলে দেয় আর বলে দেখো, সব পড়ে নাও, তুমি কিন্তু কিচ্ছু পাবে না। এরপরেই ওম সমস্ত কাগজগুলো কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দেয়। আর দাদু তখন বলে এটা কি করলে তুমি? হ্যাঁ, বলো কি করলে এটা? তখনই ওম বলে ওল্ড ম্যান, আমার প্রেস্টিজ আমার কাছে অনেক বড় তোমার এই প্রপার্টিসের থেকে। আশা করি বুঝতে পেরেছো, আমার মধ্যে সম্পত্তির কোনো লোভ নেই, ছিল না আর কখনো থাকবেও না। আমি যেটুকু নিজে করতে পারি সেটাই আমার। এরপরেই তখনই বাসুদেব আঙ্কেল বলে ওম, তুমি মাথাটা ঠান্ডা করো। আর তখন ওল্ড ম্যান বলে প্রেস্টিজের কথা বললে না, আজকে যদি আমার নাত বৌমা না থাকতো তাহলে কোথায় যেত তোমার প্রেস্টিজ? সবাই তো তোমাকে উল্টোপাল্টা বলছিল, ভুলে গেলে সে সমস্ত কথা? এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে হবে বলো তো নাতিবাবু? সারা দুনিয়া তোমাকে খারাপভাবে দেখেছিল, কিন্তু আমার নাত বৌমা আস্তে আস্তে অনুষ্কাদের প্ল্যান সবার সামনে বার করে এনেছে, তোমার সম্মান বাঁচিয়েছে। আজকে সেই মেয়েটাকেই তুমি এইভাবে বার করে দিলে। তুমি যে কি অন্যায় করলে নাতিবাবু, তুমি নিজেও হয়তো জানো না। এরপরেই ওম ভেতরে চলে যায়। আর তখন অন্যদিকে দেখা যায় মাথায় অন্য কিছু চলতে থাকে রোহিণীর। আর বলে যা করার এবার দেখছি আমাকেই করতে হবে, হাল ছাড়লে চলবে না, কিছু একটা তো আমি করবই করব। আর এই বলেই অভির কাছে চলে যায় আর বলে অভি, দেখো রো, তোমার এই সন্দেহর বারবার বাতিক আমার ভালো লাগছে না, এর থেকে আমি মুক্তি পেতে চাই। ইয়েস, আমি এর থেকে মুক্তি পেতে চাই। তখনই রোহিণী মনে মনে ভাবে সর্বনাশ, কি হতে চলেছে এখন? তাহলে কি অভি আমাকে ছেড়ে চলে যাবে? যদি অভি আমাকে ছেড়ে চলে যায় তাহলে তো আমার প্ল্যান কখনোই সফল হবে না। না না, এটা হতে পারে না। এরপর একটা ময়ূরের পালক নিয়ে অভি রোহিণীকে প্রপোজ করে আর বলে আমি তোমাকে চিরদিনের মতো আগলাতে চাই, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শোনার পর খুব খুশি হয়ে গেছে রোহিণী আর বলে সত্যি সত্যি বলছো অভি? অভি তখন বলে ইয়েস, আমি একদম সত্যি কথা বলছি, আমি কোনো মিথ্যে বলছি না রো, তুমি আমাকে বিশ্বাস করো। আর রো তখন আরোই খুশি, কারণ রো তো জানে যে আগে বিয়ে করবে সেই সমস্ত সম্পত্তি পাবে, কিন্তু ওমের বিয়েটা তো সেভাবে টিকলোই না, তাই ওমকে এখনো কোনো কাগজপত্র দেয়নি। এর মধ্যেই শ্রাবণ তো রাস্তা থেকে হাঁটতে থাকে। তখনই হোমের থেকে ফোন গেছে শ্রাবণের কাছে যে তিন্নির অবস্থা খুবই খারাপ, তিন্নিকে হসপিটালে ভর্তি করা হয়েছে, এক্ষুনি আপনি চলে আসুন। আর তখন শ্রাবণ তাড়াতাড়ি করে একটা অটো করে চলে যাচ্ছে হসপিটালে। গিয়ে তখন হসপিটালের রিসেপশনিস্টের সাথে কথা বলতে থাকে আর বলে কি হয়েছে, আমাকে এত তাড়াতাড়ি কেন ডেকে পাঠানো হলো? রিসেপশনিস্ট বলে ওই যে ডক্টর এসে গেছে, আপনি বরং ডক্টরের কাছেই সব থেকে ভালো জানতে পারবেন, ওনার কাছেই প্রশ্নটা করুন। এরপর ডাক্তারবাবু বলে আপনি কে, পেশেন্টের কে হন আপনি? শ্রাবণ তখন বলে আমি পেশেন্টের মাসি হই, বলুন না কি হয়েছে। ডাক্তারবাবু বলে ওর একটা সার্জারি করতে হবে, ক্রিটিক্যাল সার্জারি, আর তার জন্য সমস্ত ব্যবস্থা চলছে, আপনি 2 লক্ষ টাকা ক্যাশ কাউন্টারে জমা করে দিন। আর এরপরেই হোমের যে মহিলা
এনেছে তিন্নিকে। তার সাথেই কথা বলতে থাকে শ্রাবণ, আর বলে হঠাৎ করেই বলতো ব্যথা ব্যথা। তারপরে যখন নিয়ে আসলাম বলছে ওরা অপারেশন করতে হবে, আপনি কিছু একটা করুন, না হলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। শ্রাবণ কি করবে বুঝতে পারে না। এরপর রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারে 2 লক্ষ টাকা এক্ষুনি জমা দিতে হবে, না হলে কোনোভাবেই অপারেশন করা যাবে না। এত কম সময়ে 2 লক্ষ টাকা কোথা থেকে পাবে শ্রাবণ? এই চিন্তায় শ্রাবণের আর অবস্থা ঠিক থাকে না। শ্রাবণ তখন বলে, কি করব আমি? দিদি তো টিকলি তিন্নির দায়িত্ব সবটাই আমার উপরে দিয়েছিল, কিন্তু আমি এখন কি করব? এর মধ্যেই দেখা যায় যে জেঠুমণি মানে ব্রজমোহনও খুব অসুস্থ হয়ে পড়েছে, আর বলে ভালো লাগছে না বাসুদেব, কোথা থেকে কি হয়ে গেল আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় যে শ্রাবণ ভাবে একবার ওমকার ঘোষকে ফোন করব, এছাড়া আর তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। সব কিছুই কেমন যেন শেষ হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় অভি আর রোহিণী চলে গেছে ব্রজমোহনের কাছে। রোহিণী তখন বলে, দাদু আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আর অভি বিয়ে করব। হ্যাঁ, আজকেই আমরা এই মণ্ডপেই বিয়ে করব। কথাটা শোনার পরেই বাসুদেব আঙ্কেল চমকে যায়, আর ব্রজমোহনও চমকে যায়। বুঝতে পারে সম্পত্তির লোভের জন্য ওরা দুজনকে বিয়ে করতে রাজি হয়েছে, তাও আবার এই মুহূর্তে। সানায়া বলে, এসব তুই কি বলছিস দিভাই? কিন্তু কোনো কথা শুনতে চায় না রোহিণী। আর অন্যদিকে শ্রাবণ ফোন করেছে ওমকে, কিন্তু ওম ফোনটা দেখার পর তখন বলতে থাকে, বাবা অকাত শেষ হয়ে গেল শ্রাবণ, যাও না, নিজে তো খুব বড়াই করে বাড়ি থেকে বেরিয়ে গেলে, এবার তোমার যা ইচ্ছা তুমি করে নাও, বলেই ফোনটা কেটে দেয়। শ্রাবণ তখন বলে, যা, ওমকার ঘোষ তো ফোনটাই কেটে দিল, একবার আরতের দিকে ফোন করে দেখি। এখন তো আমার হাতে আর কোনো অপশানও নেই, কি করব? 2 লক্ষ টাকা কোথা থেকে বার করব? আরতের দিকে ফোন করছে, এইদিকে ওম তো বিছানার ওপর টান টান হয়ে শুয়ে রয়েছে। তখনই চলে এসেছে বাসুদেব আঙ্কেল, আর বলে, বাহ ওয়ান্ডারফুল ওম, ওয়ান্ডারফুল, আর কত নিচে নামবে তুমি? আজকে তোমার আর শ্রাবণের এই কন্ট্রাক্ট ম্যারেজটা আমি কেন রাজি হয়েছিলাম জানো? জেঠুমণির জন্য, কারণ জেঠুমণি অলওয়েজ চাইতো তোমার একটা সুন্দর একটা ভালো বউ আসুক, যে এই পরিবারটাকে আগলে রাখবে, আর সেটাই হয়েছিল। কিন্তু তুমি শ্রাবণকে টিকতে দিলে না এই বাড়িতে। শ্রাবণকে প্রতিনিয়ত এতটাই অপমান করে গেছো যে শ্রাবণ আর এই বাড়িতে টিকতে পারলো না। আজকে শ্রাবণ তোমার জন্য কি না করেছে? অ্যাক্সিডেন্টের ওখান থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে এসেছিল, তোমাকে এত বড় একটা একটা মান সম্মানের হাত থেকে বাঁচিয়েছে, এত বড় বিপদের থেকে বাঁচিয়েছে। তারপরেও তুমি শ্রাবণকে ভুল বুঝে গেছো। কেন কেন? এটা তুমি একদমই ঠিক করোনি। কিসের জন্য করলে? তখনই ওম বলে, শ্রাবণেরও তো গুমট কম না, ও আমাকে অপমান করেছে। বাসুদেব আঙ্কেল বলে, কোনো অপমান ও তোমাকে করেনি, বরং তোমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এদিকে শ্রাবণ রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, কিন্তু কোনোভাবেই আর টাকার ব্যবস্থা হয় না। রিসেপশনিস্টের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, টাকাটা পরে দিয়ে যাব, এখন অপারেশনটা করে দিন। কিন্তু তিনি বলে, না, এই হসপিটালে ধার বাকিতে কোনো কাজ হয় না, যা হবে টাকা দিলেই হবে, আপনি টাকার ব্যবস্থা করুন। কিন্তু শ্রাবণ বুঝতে পারছে না কি করে টাকার ব্যবস্থা করবে, তাও এত কম সময়ে 2 লক্ষ টাকা। এরপর শ্রাবণ একটা ডিসিশন নেয় আর ভাবে সেটাই সে করবে আর তিন্নিকে বাঁচাবে।